PV is equal to NRT ক্যালকুলেশন পারা লাগবে 5 মার্কস 4-5 মার্কস কি বলবো এটা 1 মিটার কিউব is equal to কি 1000 dm কিউব এই দেখো 1 মিটার কিউব is equal to 1000 dm ঠিক সেম এটার মতো 1 ton is equal to 1000 kg is equal to 1000 times 1000 gram 1000 times 1000 মানে 1000 gram মানে কি 10 to the power 6 gram এটা 10 to the power 6 cm cube ঠিক কোন লাইট ডিস্টার্ব করলে হয় দেখা যায় বোর্ড Yes, sir, দেখা যায়। খুব বেশি ক্লিয়ার না মনে হয় বাট বুঝতে পারবো না বুঝতে বলবো তাহলে এটা বলুন আচ্ছা অনেকটাই ক্লিয়ার। একদম আচ্ছা তো কার কি প্রবলেম আছে বলো কোশ্চেন নাম্বার 1 2 এগুলো করতে পারবো না শুধু একটা করে দেই ওয়ার্কের एग्जांपल থেকে কোনটা করব বলো কোশ্চেন নাম্বার কোনটা করব 8 করব 8 নাকি সবচেয়ে ডিফিকাল্ট কোনটা এটা বলো 6b 6b সবগুলা কিন্তু একই হ্যাঁ যতগুলা ক্যালকুলেশন আছে সবগুলা সেম ঠিক আচ্ছা 7 ওকে 7 বড় করে লিখি তাহলে সিন্স এটা PV is equal to NRT ক্যালকুলেশন আমি ফার্স্টেই এগুলো লিখে পাবো প্রেসার কত 1.02 to 10 to the power 5 pascal 10 to the power 5 pascal pressure PV V হইতেছে 23 cm cube is equal to 23 divided by কত 10 to the power 6 dm cube sorry meter cube divided 10 to the power 6 বুঝছো সবাই দেখা যায় নাকি 23 divided 10 to the power 6 meter cube clear online Yes, sir. ওকে তাহলে ভলিউম লিখলাম তাহলে সিরিয়ালি PV NRT সব লেখা হলো ওকে আচ্ছা দাঁড়াও PV N নাই তাই না N is equal to কি given mass divided by mr or molar mass তাই না কি কি দেয়া আছে given mass দেয়া আছে 0.08 তাই না 0.08 তাহলে mr বাইর করব রাইট তাহলে 0.08 divided by mr এটুকু লিখে রাখলাম গ্রাম n এর জায়গায় আমি এটা বসাবো তাই না এটা হচ্ছে n এর ভ্যালু ফিজিক্যাল এনার্জি n এর ভ্যালু এটা নাকি এই অনলাইন রেসপন্স করো একজন দুইজন Yes, sir. আচ্ছা PV is equal to NR আর কি 8.314 আছে নাকি শুধু 1 ওকে এই তো বেজার এটা এক্সেলে 314 আছে তোমাদের শুধু 1 জুল পার কেলভিন পার মোল আমরা কি এত কিছু মনে থাকে ইয়েতে আবার 314 আছে মানে 3 ডেসিমাল প্লেস না আছে আচ্ছা তাহলে P is equal to NR T কত 100 ডিগ্রি না তাহলে 373 কেলভিন এই কাজটা করা কি কঠিন না কি না হ্যাঁ কঠিন না হলে ভুল করো কেন এই তানিশা কি হইছে এই কঠিন নাকি এই কাজটা করা সিরিয়ালি এগুলো লিখবা আগে লিখে এমন লেখো PV is equal to NRT দেখছি PV is equal to NT ওই যে লিখছি M divided by MR এটার ভ্যালু কত একটা জানি আরেকটা জানি না তাহলে 0.08
বা আরো আরো সুন্দর করে আমরা করতে পারি, এটা আরেকটু সুন্দর করে করি। সো n is equal to কি PV divided by RT। তাহলে n কত? n হচ্ছে m divided by mr, মানে হচ্ছে 0.08 গ্রাম divided by আমরা তো হচ্ছে বেশি ভালো হবে না। PV is equal to m হচ্ছে m divided by mr, আর n কে আলাদা করে এখন ভালো, এখন সুবিধা হবে। কি দেয়া আছে? mr বের করব, এবার এটা তাহলে mr এর নিচে এটা ঢুকে দিই, mrt divided by pv, এই তো সেপারেট হয়ে গেছে। এখন ওইটা এইভাবে লিখতে পারো তোমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা। 0.08 হচ্ছে m এর ভ্যালু, তাহলে 0.08 গ্রাম টাইমস আর কত 8.314 জুল পার কেলভিন পার মোল টাইমস, একটু মুছে দিই না, টেম্পারেচার কত 373 কেলভিন ডিভাইডেড বাই টি কত 1.02 times 10 to the power 5 Pascal times volume কত 23 times 10 to the power -6, তাই না? এটা তো অনেক কিছু লিখছি। ওকে, এবার বলো কত আসে। ইউনিট কিছু কাটি, তাই না? যে কেলভিন ইনভার্স 9, কেলভিন 9, এই যে গ্রাম পার মোল এটাই থাকবে লাস্টে, হ্যাঁ? আর এখানে একটা ইউনিট আছে, এটা হচ্ছে মিটার কিউব। তাহলে প্যাসকেল মানে 1 নিউটন মিটার, এই যে প্যাসকেলের জায়গায় তুমি লিখতে পারো প্যাসকেল মানে 1 নিউটন পার মিটার স্কয়ার, আর জুল মানে 1 নিউটন মিটার। তাহলে নিউটন নিউটন কাটা, আর এখানে মিটার আর মিটার স্কয়ার আছে, তাহলে আর এখানে হচ্ছে মিটার কিউব আছে। তাহলে এটা নিচে গেলে ধরো এইটাকে কেটে আমরা এখানে m ইনভার্স 3 লিখতে পারি না, এরকম m ইনভার্স 3, তাহলে মিটার কিউব m ইনভার্স 3 কাটা। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, না বুঝা বললো না কিন্তু। জুলটাকে কনভার্ট করো নিউটন মিটারে, আর প্যাসকেলকে কনভার্ট করো নিউটন পার মিটার স্কয়ার। হোয়াটএভার, এই যে প্যাসকেল প্যাসকেল সব বাদ, শুধু আছে হচ্ছে জুল বাদ, কারণ জুল নিউটন মিটারে কনভার্ট করে এটাকে ক্যান্সেল আউট করে দিছি। আমার শুধু আছে হচ্ছে গ্রাম পার মোল, এটা ভ্যালু। The 105.75. 105.75, ঠিক আছে? করো করো, এটা সবাই করো। করছো এটা? আহান হয়েছে? কত আসছে? 1.79, আচ্ছা 75 বলে বলো তো, বলো 75 7। 8.314 লিখলে 75 আসে, আর 3.1 লিখলে তাহলে 9 আসে। আচ্ছা হোয়াটএভার, ঠিক মতো রাউন্ড আপ করো, তাহলেই হবে। কারেক্টলি রাউন্ড আপ করো। আর কোনো ইস্যুস, কোনো প্রবলেম? অনলাইন শেষ করে বলো, সামনে যাই। শেষ। এইটা দিবেই কিন্তু, এটা সব ইয়ারেই দেয়, প্রত্যেক ইয়ারে। এবার আসো ওই যে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, এটা দেখাবো নাকি? না দেখাইলেও পারি, এটা তো পরে আবার বলবোই। একটু তো বলতে পারি, একটু তো আবার বলতে বেশি বলে ফেলি, একটু বলতে পারি না। এখন তোমরা বলো, এটা দেখাবো নাকি পরে দেখাবো? এক্সপেরিমেন্ট দেখান। কি জানতে বলবো? এক্সপেরিমেন্ট থেকে আমাদের কোশ্চেন হিসেবে আসবে না, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি, এটা প্র্যাকটিক্যাল তো তোমার এই ওভেন টোভেন দিবে না, এটা প্র্যাকটিক্যালি দেখাই, তাই না? ইজি আছে, মানে আমরা এই যে ফর এক্সাম্পল এখানে প্রেসারটা এত,
পাইলাম কেমনে? প্রেসার মাপছি এটার। ওই যে তোমার ওই যে বড় যে সিরিজটা দেখতেছো ওইটার ভিতরে যে লিকুইডটাকে তুমি ভলাটাইল করছো, মানে ভলাটাইল লিকুইডটাকে ভ্যাপারাইজ করছো, হিট দিছো না এটার ভিতরে, ওই যে লাইট বাল্ব আছে ওটা দিয়ে হিট দেওয়ার কারণে তোমার ওই লিকুইড যেটা তুমি দিছো ওটা ভ্যাপারাইজ হয়ে গেছে। এই ব্যাপারের প্রেসারটা কত? ওই যে প্রেসার। ভলিউমটা কত? ভলিউম মানে গ্যাস সিরিঞ্জের ভিতরে ভলিউমটা কত? ওই যে ভলিউম লিখছো। এরপর ম্যাথ আমরা দেখতে পাচ্ছি না। কি দেখতে পারতেছো না? আচ্ছা দেখাই। স্যার বোর্ড। এই যে বোর্ড না বোর্ডে কিছু বলতেছি না তো। তুমি যে ক্যালকুলেশনটা করলা এই ক্যালকুলেশনে প্রেসার ভলিউম লিখছো না অনেক কিছু। প্রেসার হচ্ছে 1.02 টাইমস 10 টু দি পাওয়ার 5, এগুলো তো তোমরা লিখলাই, এখন আবার বলতেছো কেন? তোমার কপিতে দেখো তাইলেই তো হয়। এখন যে ক্যালকুলেশনটা করলাম এটা তোমরা করছো না ইয়া কপিতে, এটা Yes, sir. হ্যাঁ এটার কথাই তো বলতেছি রে বাবা। এখানে যে প্রেসার লিখছো এই প্রেসারটা কোত্থেকে লিখছো? এই যে এটার ভিতরে যে এই সিরিঞ্জের ভিতরে এই জায়গায় যে প্রেসারটা আছে এটা তুমি মেজার করছো ব্যারোমিটার দিয়ে, হ্যাঁ। এরপর তোমার টেম্পারেচার, এটার ভিতরে এই যে থার্মোমিটার আছে এটা দিয়ে টেম্পারেচার টেম্পারেচার মেজার করছো, ঠিক আছে। আর কি 0.08 গ্রাম, এই যে এই হাইপোডার্মিক সিরিঞ্জ যেটা এটা দিয়া তুমি এই যে বড় সিরিঞ্জটার মধ্যে স্যাম্পলটাকে ঢুকেছো, স্যাম্পলটা ইনজেক্ট করে দিছিলা। এই সিরিজটা দিয়ে তুমি কত গ্রাম স্যাম্পল ইনজেক্ট করলা, এটা হচ্ছে ওই যে 0.08 গ্রাম স্যাম্পল। বুঝতে যায়? ওকে। আর কি ইয়ে তো জানোই, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, এটা গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু, আর তো কোনো ভ্যালু নেই, আছে। টেম্পারেচার, প্রেসার, ভলিউম বললাম যে সিরিঞ্জ কতটুকু, এইটুকু ভলিউম, মানে বড় যে সিরিঞ্জটা এটা কতটুকু, ওইটুকু ভলিউম, হ্যাঁ। তো এই হচ্ছে মোটামুটি এটার ডিসকাশন। এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে তোমার এইটা, এই দেখো পুট আ গ্যাস সিরিঞ্জ ইন দ্য সিরিঞ্জ ওভেন এন্ড লিভ আনটিল দ্য টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। তাহলে কি প্রথমে একটা গ্যাস সিরিঞ্জ ওভেন গ্যাস সিরিঞ্জ দিলা হচ্ছে এই সিরিঞ্জ ওভেনের মধ্যে, এই ওভেনটার নামই সিরিঞ্জ ওভেন, এখানে সিরিঞ্জ ঢুকানোর জন্য বড় সিরিঞ্জ, হ্যাঁ। আর এই যে হাইপোডার্মিক সিরিজ মানে হচ্ছে ছোট্ট একটা সিরিঞ্জ আছে ওইটা দিয়ে হচ্ছে ইয়েতে আমরা সিরিঞ্জ মানে আরেকটা সিরিঞ্জের মধ্যে হচ্ছে ইনজেক্ট করি, এই যে সো ফার্স্টে হচ্ছে কি করছি, পুট দ্য গ্যাস সিরিঞ্জ ইন দ্য সিরিঞ্জ ওভেন এন্ড লিভ আনটিল দ্য টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার রেকর্ড করলাম, রেকর্ড দ্য ভলিউম অফ এয়ার, মানে টেম্পারেচার এটা রেকর্ড করা দরকার নাই, মানে টেম্পারেচার তুমি নিলা, record the volume of air in the gas syringe. এই যে গ্যাস সিরিঞ্জ এটার ভিতরে এই যে ভলিউম অফ এয়ার এটা বাইর করলাম, এটা কতটুকু, হ্যাঁ ওই যে ভলিউম ধরো 23 cm, ঠিক আছে। এরপর কি fill a hypodermic syringe with a volatile liquid and find its total mass। তাহলে হাইপোডার্মিক সিরিঞ্জের মধ্যে আমি লিকুইডটা যেটা টেস্ট করতে চাইছি ওই যে 0.08 গ্রাম, আমি ফার্স্টে এটার মধ্যে কিছু লিকুইড নিলাম, নিয়ে হচ্ছে ম্যাসটা নিলাম, এরপর সিরিঞ্জটা অল্প একটু স্যাম্পল পুশ করে এরপর একটু স্যাম্পল কমে গেল না কিছু সাম গ্রাম, এখন আবার নিলাম, তাহলে দুইটা ডিডাকশন করলে ওই যে 0.08 গ্রাম আসছে, মানে আমি স্যাম্পল ইনজেক্ট করছি কতটুকু 0.08 গ্রাম, বুঝা যায়? ওকে, এই তো গেল। Inject a little of the liquid into the gas syringe, then find the total mass of the hypodermic syringe again. So এই দুইটা ডিডাক্ট করলে তোমার 0.08 গ্রাম বের হইছে। এরপর allow the liquid to vaporize in the gas syringe। এখন তুমি ওই যে লিকুইডটাকে হিট বাড়ায় হচ্ছে পুরো লিকুইডটা ভ্যাপারাইজ করে দিলা। এখন আর কোনো লিকুইড দেখা যাইতেছে না সিরিঞ্জের ভিতর, কারণ কি পুরোটা ভ্যাপারাইজ হয়ে গেছে, ঠিক আছে। হিট দিয়ে ওই টেম্পারেচারটা রেকর্ড করবা, রেকর্ড দ্য ফাইনাল ভলিউম অফ ভ্যাপারের ভলিউমটা প্লাস এয়ার ইন দ্য সিরিঞ্জ, মানে কোনো চেঞ্জ আসছে কিনা ওটা দেখবা, ফাইনাল ভলিউম, রেকর্ড দ্য অ্যাটমসফেরিক টেম্পারেচার এন্ড প্রেসার, তাহলে টি আর পি বাই করে ফেলবা, হ্যাঁ। The calculation is carried out in the same way. The volume of vapor produced is final gas syringe volume, আর initially air এর যে ভলিউম
যতটুকু এয়ার ছিল, দেওয়ার পর কোনো চেঞ্জ, ব্যাপার করার পর কোনো চেঞ্জ আসছে কিনা এটা দেখবা। তাহলে ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউম যখন বাদ দিবা, তখন তো তুমি এই যে ভলিউমটা তোমার এক্সপ্যান্ডেড ভলিউমটা বাইরে করে ফেলাবা। The mass used in the calculation is initial mass of hypodermic syringe plus liquid and final mass of hypodermic syringe and liquid. Basically এই ক্যালকুলেশনটা করার জন্য মানে এই ক্যালকুলেশনের ডেটা পাইছি কোথা থেকে, এই যে এই এক্সপেরিমেন্ট, দ্যাট ইজ দ্য থিং, আর কিছু না। ওকে, কিন্তু এই এক্সপেরিমেন্ট তোমাকে এক্সামে কোনোদিনও বলবে না যে এটা লেখো। ক্লিয়ার? প্র্যাকটিক্যালে ওই যে তোমাকে আমি যেটা বলছি, আমরা তো এই ওভেন তোমাকে দিতে পারবো না, ওইটা অন্য আরেকটা সিস্টেম আছে, বাট এটা এতই টাইম কনজিউমিং, এত বড় এক্সপেরিমেন্ট ওই টাইমের মধ্যে তো শেষ করা যায় না, এর জন্য ওগুলো দেয় না, বুঝছো? বাট ডেফিনেটলি আমরা দেখবো, যেহেতু এক্সপেরিমেন্ট আছে আমরা দেখবো। আচ্ছা, এরপর খুব ফাস্ট আগাবো, দ্য লিকুইড স্টেজ 5.3। দ্য লিকুইড স্টেজ, এগুলো সবই অলমোস্ট জানা তোমাদের, জাস্ট আগে যাই। ও লেভেলস, the behavior of the liquids কিছুই বলবো না, লিকুইড কি করে না করে এগুলো জানো তো, তাই না? The melting point of a solid is the temperature at which it changes to a liquid at 1 atmosphere pressure, ঠিক আছে? এগুলো পারো। We call this change of state melting. Now when we cool liquid মানে ফ্রিজিং, তখন কি হয়? ও লেভেলস না এগুলো বলবো না। Vaporization and vapor pressure. Vaporization কি? This change from the liquid state to the gas state is vaporization. আমরা যেটাকে বয়েলিং বলি, ওইটার একটা সিনোনিমাস টার্ম হচ্ছে vaporization। মানে লিকুইড এভাপোরেট হয় বিলো দ্য বয়েলিং পয়েন্ট, লিকুইড আবার মানে এভাপোরেট মানে কি গ্যাস, লিকুইড টু গ্যাস, আবার লিকুইড বয়েলিং পয়েন্টে যখন আসে তখন সব এভাপোরেট মানে সবকিছু গ্যাস হয়। সো এই দুইটা মিলে যে ইয়েটা, the change from liquid state to the gaseous state is vaporization, ঠিক আছে? Okay, the energy required to change 1 mole of liquid to 1 mole of gas is called enthalpy change of vaporization. এটা মেমোরাইজ করা লাগবে, মেমোরাইজ, দেখো নাও, মেমোরাইজ enthalpy change of vaporization এর ডেফিনিশন, এটা মেমোরাইজ করা লাগবে, খুব সহজ। 1 mole of liquid কে 1 mole of গ্যাসে কনভার্ট করতে যে পরিমাণ এনার্জি লাগে ওটা হচ্ছে enthalpy change of vaporization। খেয়াল থাকবে, খুব সহজ না? 1 mole of liquid কে 1 mole of গ্যাসে কনভার্ট করব, এটার জন্য যে এনার্জিটা দেওয়া লাগবে এটা হচ্ছে enthalpy change of vaporization. The term is self-explanatory. Enthalpy change মানে এনার্জি চেঞ্জ, of vaporization মানে আমি ভ্যাপার প্রডিউস করব কতটুকু? কোশ্চেন, 1 mole লিকুইড কে 1 mole গ্যাসে কনভার্ট, ডান। বাট বুঝলে হবে না, এটা মেমোরাইজ করা লাগবে, কারণ এক্সামের মধ্যে আমার চিন্তা করে লেখার টাইম নেই, এত টাইম নেই। ডেফিনেশন চিন্তা করে লেখাতে পারো, ডেফিনেশন মেবি তুমি কারেক্ট ডেফিনেশন, তুমি অনেক বুদ্ধিমতী, কারেক্ট ডেফিনেশন চিন্তা ভাবনা করে বাইর করলা, কিন্তু ইউ হ্যাভ কিল্ড ইউর টাইম, এত টাইম নেই, রাইট? কয়েকটা ডেফিনেশন, খুব বেশি না, ধরো 20-25টা ডেফিনেশন থাকবে টোটাল, এর বেশি নাই তো নাকি? 20 to 25। আচ্ছা, এরপর হচ্ছে when we cool a vapor we call it condensation. No explanation, দিব না কোনো explanation। Figure 5.6, water molecules move from liquid to vapor, এগুলো সারা জীবন করাইছি তাই না? এই যে water molecules in liquid, water molecules in vapor, তাহলে এই যে ধরো এর দিকে তাকাও, হ্যাঁ, এভাবে রাখা দেবেন তাই না? তাহলে এই লিকুইড from the very surface of this liquid, surface particles have more kinetic energy than the inner particles. So from the surface particles some water molecules will turn to gas even at room temperature. We call it evaporation. তাহলে evaporation হবে, আর since এটা টাইট করে লাগানো, যদি 1 বছর এভাবে রেখে দিই কোনো পানি বের হবে কিন্তু না, যদি এভাবে রেখে দিলে, আবার যদি করোনা আসে আর এভাবে যদি রেখে দিই, আইসা দেখবো পানি নেই, রাইট? কিন্তু এইভাবে যদি রেখে দিই
মানে কর্ক লাগায় যদি রেখে যাই তাহলে কোনো লিকুইড বের হবে না, কিন্তু এইভাবে যদি আমি ধরো 1 সপ্তাহ রেখে দেই তাইলে সাইড দিয়া ওইটা তো বাইরের ময়েশ্চার এসে এটাতে লাগছে। ও ভিতরে যেটা হয়, হ্যাঁ ইনার ওয়ালের কথা বলতেছো, হ্যাঁ ওইটা কি হয় আসলে, যেটা হবে এটা হচ্ছে ওয়াটার মলিকিউল উইল গো আপ, ওয়াটার ভ্যাপার ফর্ম হবে, যখন যাইতে পারবে না তখন কি হবে, ওইখানে আবার কনডেন্স হবে। তার মানে সাম ওয়াটার মলিকিউলস উইল গো টু ফর্ম ভ্যাপার এন্ড সাম উইল ফ্রম গ্যাসিয়াস ওয়াটার উইল টার্ন টু লিকুইড। তাহলে একটা ইকুইলিব্রিয়াম আসবে না এরকম, ওয়াটার লিকুইড will be at dynamic equilibrium with water gas। ব্যাপারটা এরকম না যে সব লিকুইড ওয়াটার সারা জীবন ধরে গ্যাস হয়ে বসে থাকবে আর সব গ্যাসিয়াস ওয়াটার যেটা এভাপোরেট হয়েছে এটা সারা জীবন ওইটাই হয়ে বসে থাকবে। নো, গ্যাসিয়াস ওয়াটার কন্টিনিউয়াসলি লিকুইড হইতে থাকবে আর এখান থেকে ওইখানে যাইতে থাকবে। সো একটা সময় কি ওদের মধ্যে একটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম রিচ হবে, ঠিক আছে? সো এটাই আমরা এখানে বলছি, দেখো ওয়াটার মলিকিউলস মুভ ফ্রম লিকুইড টু ভ্যাপার, as more molecules move from liquid to vapor some begin to form back to the liquid, and equilibrium is reached with molecules going from liquid to vapor at the same rate as the vapor will turn to liquid। এটা কিন্তু আমি এতক্ষণ এক্সপ্লেইন করলাম, বুঝছো আমার কথাটা কি বলছি? বাট the system must be closed container, মানে আমার লিকুইডটা থাকা লাগবে একটা ক্লোজড কন্টেইনারের মধ্যে। ওপেন কন্টেইনারে থাকলে ইকুইলিব্রিয়াম উইল বি ডিস্টার্ব, ঠিক আছে? So at equilibrium the concentration of water molecules in the vapor remains constant, so water molecules in liquid will remain constant and water molecules in vapor will remain constant. In this situation, এটা হচ্ছে most important to understand, in this situation যখন ওরা ডায়নামিক ইকুইলিব্রিয়াতে আছে ওয়াটার মলিকিউল, total amount of reactant and product, মানে total amount of liquid water and gaseous water are constant even though they are continuously moving। গ্যাসটা লিকুইড হইতেছে, লিকুইডটা গ্যাস হইতেছে, গ্যাসটা লিকুইড হইতেছে, লিকুইডটা গ্যাস হইতেছে, they are moving but total amount is constant। গ্যাস ওয়াটার মলিকিউল যতগুলো গ্যাস মানে যতগুলো এখানে আছে, ঠিক আছে, ওই অ্যামাউন্টটা যেমন কনস্ট্যান্ট, লিকুইড ওয়াটার মলিকিউলস যেগুলো এগুলো কনস্ট্যান্ট, সেম না কিন্তু ইকুয়াল না, বাট দে আর কনস্ট্যান্ট। যতটাই ধরো এখানে 10,000 ওয়াটার মলিকিউল আছে আর এখানে 100 গ্যাসিয়াস ওয়াটার মলিকিউল আছে, স্বাভাবিকভাবে এটা বেশি থাকবে, এটা 100 যেটা এটা 100ই সব সময়, আর এটা 10,000 এটা 10,000, এটা কিন্তু চেঞ্জ না। সো দে আর কনস্ট্যান্ট, এটাই বলতেছি এখানে। সো ইন দিস সিচুয়েশন, এরকম যখন সিচুয়েশনটা যখন কনস্ট্যান্ট, the pressure exerted, this is very very important, the pressure exerted by a vapor in the equilibrium with its liquid is called its vapor pressure। মানে যখন ওরা ডায়নামিক ইকুইলিব্রিয়াতে আছে, এখন এই যে গ্যাসিয়াস মলিকিউলগুলা, হ্যাঁ, who are in dynamic equilibrium with the liquid water molecules, ওরা ইনার ওয়াল অফ দিস কন্টেইনারে যে প্রেসারটা দিতেছে এটা হচ্ছে ভ্যাপার প্রেসার। ভ্যাপার ভিতরে ওয়াটার ইন ভ্যাপার ফর্ম, হ্যাঁ, লিকুইড পার্টিকেল গুলো কি প্রেসার দিতেছে নাকি? প্রেসার তো দিতেছে ভ্যাপার inner wall of the container। এই যে দেখো, in this situation the pressure exerted by a vapor যেটা ইকুইলিব্রিয়াতে আছে with its liquid, মানে vapor in equilibrium with its liquid, মানে এখানে with its liquidটা না দিলেও পারতো, আমি এটা কাইটা দেই তাহলে সুবিধা হবে। the vapor in equilibrium vapor, এই যে in this situation the pressure exerted by this vapor present inside this bottle is called the vapor pressure, that's it। বাট এটা জাস্ট তুমি সুবিধার জন্য এটা আমরা বলছি যে ব্যাপার যেটা ইকুইলিব্রিয়াতে আছে, এবং এটা তখনই পসিবল যখন ব্যাপারটা ইকুইলিব্রিয়াতে আছে, ওইটাকেই আমরা ব্যাপার প্রেসার বলি, ঠিক আছে? নট যে কোনো ব্যাপার আইনা তুমি একটা কন্টেইনারে ভরা দিলা আর আমরা বললা যে এটা স্যার ব্যাপার প্রেসার। নো, দিস ইজ নট ব্যাপার প্রেসার। ওকে, the vapor pressure is caused by the gas particles hitting the walls of the container, এটা তোমরা জানো। vapor pressure will increase when the temperature increases, তাই না? vapor pressure স্বাভাবিকভাবে বাড়বে। if you increase the temperature then the vapors will, or the gaseous water molecules will gain more kinetic energy, so they will move faster
and with larger frequency, Larger force, they will collide with the walls. right, with larger force না larger frequency, মানে খুব ফাস্ট ওরা মানে বারবার আগে 10 সেকেন্ডে একবার কোলাইড করতো, এখন 1 সেকেন্ডে 10 বার কোলাইড করে। বোঝা গেছে? That is the thing. Any question? Question? No, sir. Thank you. আর ভেপার প্রেসারটা কি খালি ইকুইলিব্রিয়াম সিচুয়েশনই হয়? হ্যাঁ, ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে যে ভ্যাপার প্রেসার তো সবসময় হয়, বাট ভ্যাপার প্রেসারের ডেফিনেশনটা কি? একটা ওয়াটার, যে কোনো লিকুইড, শুধু ওয়াটার না, যে কোনো লিকুইড যখন ক্লোজ কন্টেইনারে থাকে, এই লিকুইডটার সাথে ওর যে ব্যাপার, এটা যখন ডাইনামিক ইকুইলিব্রিয়াতে চলে আসে, তখন ওই ব্যাপারটা যে প্রেসার দেয় ওয়ালের মধ্যে, ওইটা হচ্ছে ব্যাপার প্রেসার। কথাটা কি বোঝা গেছে? ধরো অ্যালকোহল আছে, ইথানল, এটার ভিতরে ঢুকায় এটা ক্লোজ করে দিছি কন্টেইনারকে, কন্টেইনার ক্লোজ। এখন ইথানল এভাপোরেট হবে, হওয়ার পর ওরা একটা ইকুইলিব্রিয়াতে আসবে না, যেখানে টোটাল অ্যামাউন্ট অফ গ্যাস এন্ড লিকুইড উইল বি ইন কনস্ট্যান্ট মোড, দে উইল বি কনস্ট্যান্ট। ওই সময় ওই যে গ্যাসিয়াস ইথানল মলিকিউলস, ওইটা যে ইনার ওয়ালের মধ্যে যে প্রেসারটা দিবে, দ্যাট ইজ দ্য ভ্যাপার প্রেসার। জি, তো কই ব্যাপার কই তাইলে? ব্যাপারই তো নাই, ব্যাপার রিলিজ হওয়ার জায়গা নাই তো। হ্যাঁ না, কমবে কোন দিক দিয়ে? সিস্টেম ক্লোজ তো। হ্যাঁ, হিট দিলে বার্স্ট হবে। যদি ও নড়াচড়া করতে জায়গা না দাও রে, ও কি হবে? বার্স্ট হবে। এর জন্য তুমি ওই যে আমরা যখন সিম্পল ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যে করছি, তখন কিন্তু আমাদের একটা ভেন্টিলেশন দেওয়া লাগে। তুমি যে কেন তুমি বাসায় প্রেসার কুকারে রান্না করো, প্রেসার কুকারে একটা প্রেসার রিলিজের একটা ইয়ে আছে না, ওটা একটু পর পর একটা সাউন্ড হয়, কি হয়? প্রেসার রিলিজ করে। প্রেসার যদি তুমি রিলিজ করতে না দাও, প্রেসার কুকার তো বার্স্ট হবে একটু পরে। গেট দ্য পয়েন্ট? ওকে, বোম কেন বার্স্ট হয়? এই কারণেই, ওরে আমি ক্লোজ কন্টেইনারে দিছি, এরপর এমন একটা সিস্টেম করছি যাতে রিঅ্যাক্টেন্ট পার্টিকেলস গুলো যেগুলো আছে, যদি এটা কেমিক্যাল বোম হয়, রিঅ্যাক্টেন্ট পার্টিকেল গুলো যাতে একসাথে আসে, তখনই হেভি এক্সোথার্মিক রিঅ্যাকশন হইতেছে, হেভি কাইনেটিক এনার্জি বাইরে যেতেছে মলিকিউলস গুলার, বাট তুমি ওকে বাইর হওয়ার জায়গা দিতেছ না, এইভাবে প্যাক করে রাখছো, তখন ও বার্স্ট হয়ে যায়। বুঝছো না? এভাবেই তো বোম তো এভাবেই কাজ করে। আর তোমার প্রেসার কুকারেরও তুমি বোম বানাই দিতে পারবা, বা হচ্ছে তোমার সিএনজি ডাব্বা নিয়ে ঘুরতেছো গাড়ির পিছনে, কি এটার অবস্থা, বুঝছো? ডেঞ্জারাস জিনিস কিন্তু বোম। আচ্ছা, এরপর যাই, কোয়েশ্চেন নাম্বার 9 করবা। দ্য সলিড স্টেট ল্যাটিস, আয়নিক ল্যাটিসেস, সোডিয়াম ক্লোরাইড, এগুলো সব পড়ছি, এগুলো কিচ্ছু পড়াবো না, আমি পারি না এগুলা, তোমরা করবা। যখন আয়নিক, হ্যাঁ, আয়নিক গুলো তো সবগুলা ল্যাটিস না, আয়নিক কম্পাউন্ড মানে কিন্তু ল্যাটিস না, দেয়ার আর পাউডার আয়নিক কম্পাউন্ডস আছে। ল্যাটিস মানে হচ্ছে রেগুলার শেপ, রেগুলার অ্যারেঞ্জমেন্ট এন্ড রিপিটিং রেগুলার অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? কিছু সল্ট আছে অ্যামরফাস বলি আমরা, অ্যামরফাস সল্ট মানে দে আর নট ল্যাটিস, ওদের রেগুলার প্যাটার্ন নাই। ঠিক আছে? আচ্ছা, হোয়াটএভার, এগুলো আমরা ও লেভেলসে যা পড়াইছে এখানে তাই আছে অলমোস্ট, আর কিছু নাই, জাস্ট খেয়াল রাখো। If the cation has larger charge and smaller size, they will have more attraction. Lattice energy বা একটা আয়নিক কম্পাউন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে কোনটার? ম্যাগনেসিয়াম অক্সাইডের বেশি লাগবে, সোডিয়াম ক্লোরাইডের কম লাগবে। কেন? ম্যাগনেসিয়ামের 2+ চার্জ, অক্সাইডের 2- চার্জ। আর একটা ল্যাটিসের এনার্জি কেমন হবে, এটা হচ্ছে কুলম্বস ল দিয়ে তুমি ডেসক্রাইব করতে পারো। It's like Q1 Q2 divided by R square. এই যে চার্জ Q1 হচ্ছে চার্জ অফ দ্য ক্যাটায়ন, Q2 হচ্ছে চার্জ অফ দ্য অ্যানায়ন, আর ডিসটেন্স বিটুইন ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। ধরো এটা ম্যাগনেসিয়াম 2+, এটা অক্সাইড, এটা ম্যাগনেসিয়াম 2+, এটা হচ্ছে O2-, তাহলে ওদের চার্জ কি? ফোর্স অফ অ্যাট্রাকশন, which is ল্যাটিস এনার্জি, মানে ল্যাটিস ব্রেকডাউন এনার্জি বা ল্যাটিস মেকিং এনার্জি, হোয়াটএভার ইউ সে। তাহলে +2 Q1 -2 ডিভাইডেড বাই R। ধরো R মানে কি? এটা সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত ডিসটেন্স,
ধরো এটা হচ্ছে এক্স স্কয়ার হোয়াটএভার, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ম্যাগনেসিয়াম 2+ এন্ড অক্সাইড আয়ন। সোডিয়াম ক্লোরাইডে কি দেখো, এটা দেখো ফোর্স অফ অ্যাট্রাকশন ইন ম্যাগনেসিয়াম অক্সাইড, আর ফোর্স অফ অ্যাট্রাকশন ইন সোডিয়াম ক্লোরাইড কি, সোডিয়াম ইজ +1, chloride is -1 divided by ধরো সোডিয়াম ক্লোরাইড অলমোস্ট সেম, ধরো y স্কয়ার অলমোস্ট সেম, ডিসটেন্সটাও তো ভ্যারি মানে ডিসটেন্সের জন্য এত ভ্যারি করে না, বাট চার্জের অবস্থা দেখো, এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই x স্কয়ার আর এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই y স্কয়ার, তাহলে এটা অলমোস্ট 4 টাইমস লার্জার। এর জন্য দেখো তুমি যখন এটাকে ভাঙতে চাইতেছো, বয়েল বা মেল্ট করতে চাইতেছো, তখন এটার অবস্থা কি দেখো, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে 2852 আর ম্যাগনেসিয়াম অক্সাইড সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 81 মেল্টিং পয়েন্ট, অলমোস্ট 4 টাইমস না, হ্যাঁ 4 8 আর 32 অলমোস্ট 4 টাইমস কিন্তু, হ্যাঁ কেন, এই যে এই রিজন, এটা হচ্ছে কুলম্বস ল, ফোর্স অফ অ্যাট্রাকশন মানে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু আয়নস, ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, এটা কি চার্জ of the cation into charge of the anion divided by distance between cation and anion, that's it. দুইটা চার্জ পার্টিকেল, এটা তো ইয়াও বলে, নিউটনও সেম কথা বলে না, ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ইকুয়াল টু m1 m2 বাই d স্কয়ার। বইলো পড়ি নাই ফিজিক্সে, আমরা এগুলো পড়ি নাই স্যার, পড়ো নাই, হ্যাঁ পড়ার তো কথা, এতদিন ও লেভেলসে তো অ্যাট লিস্ট পড়ার কথা। এটা কি ফর্মুলা? এটা হচ্ছে কুলম্বস ল, মানে এটা কি ফর্মুলা না, জিনিসটা বোঝার চেষ্টা করো কি হইতেছে। দুইটা ল্যাটিস, মানে দুইটা ল্যাটিস না তো, একটা ক্যাটায়ন এন্ড অ্যানায়ন এক জায়গায় আছে, ও এটা কাজ করে না, এক জায়গায় আছে, এই যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, এখন এটাকে ভাঙতে চাইতেছো না তুমি, তাহলে ভাঙতে কতটুকু কষ্ট হবে এটা কেমনে বুঝবা, ওদের দুইজনের চার্জ কি, চার্জ হচ্ছে +1 আর -1, আর ওদের দুইজনের মধ্যে ডিসটেন্স কেমন, ডিসটেন্স যদি বেশি হয় তাহলে ভাঙতে ইজি হবে, ডিসটেন্স যদি কম হয়, ওরা লাইগা আছে একসাথে, তাহলে কম হবে, এই যে সেম ফোর্স অফ অ্যাট্রাকশন মানে ওদের এই যে r² দেখো ডিসটেন্সের সাথে ওরা হলো রেসিপ্রোকাল, আর চার্জ যত বেশি অ্যানায়ন আর ক্যাটায়নের, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনও তত বেশি, তাহলে ভাঙতে অনেক, ওদের যদি অ্যাট্রাকশনের ফোর্স অনেক বেশি হয়, জিনিসটা আমি তোমারে কি ল না ল ওইটা ভুলে যাও, ওই কুলম্বস বেটা বলছে দেখেই এটা হইতেছে নাকি, এটা হইতেছে, ওইটা কুলম্ব সাহেব বলছে, আমরাও বলি, সমস্যা কি, আমরাও ও কে